लास्ट भिडियोते आमरा जेटा पढ़ेछिलाम सेटा छिलो मैट्रिक्सের गुणफल। तार आगेও किन्तु आमरा मैट्रिक्सের जोगের ओपर একটা ভিডিও দেখেছি এবং মোটামুটি मैट्रिक्सের যেটা প্রথম অধ্যায় সেটা কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। আজকে যেটা আমরা পড়ব সেটা হলো নির্ণায়ক। আর নির্ণায়কটা মনে রাখবে এটা কিন্তু मैट्रिक्सের আরেকটা ভাগ, মানে मैट्रिक्स আর নির্ণায়ক কিন্তু একে অপরের পরিপূরক। মনে রাখবে যখন ম্যাট্রিক্স ছিল তখন ম্যাট্রিক্সে কিন্তু আয়তাকার ম্যাট্রিক্সও ছিল, মানে ও নাম্বার অফ রোজ ইকুয়ালস টু দ্য নাম্বার অফ কলামস হবে। এটা কিন্তু সবসময় প্রযোজ্য না। রোজ সংখ্যা এবং কলাম সংখ্যা মানে নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলামস আনইকুয়ালও হতে পারে, ঠিক আছে, এটা কোনো ম্যাটার করতো না। কিন্তু নির্ণায়ক যখন আমরা করব মনে রাখবে নির্ণায়কের ক্ষেত্রে কিন্তু আমাদের সবসময় ম্যাট্রিক্সটা স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে বা বর্গ ম্যাট্রিক্স হতে হবে। মানে কি সারি সংখ্যা, এই যে এগুলো সারি সংখ্যা ইকুয়ালস টু স্তম্ভ সংখ্যা, নাম্বার অফ রোজ ইকুয়ালস টু দ্য নাম্বার অফ কলামস। এইটাই হলো নির্ণায়ক আর ম্যাট্রিক্সের পার্থক্য। নির্ণায়ক কিন্তু বর্গ ম্যাট্রিক্স ছাড়া কোনো দিনও পসিবল না। তাহলে চলে আসি এবার নির্ণায়কের ডেফিনেশনটা আমরা দেখে নিই। যদি এ ইকুয়ালস টু এ আই যে একটি এন বাই এন ক্রমের বর্গ ম্যাট্রিক্স হয়, মানে এ ম্যাট্রিক্সটা হলো একটা এন বাই এন অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্স, তবে এ ম্যাট্রিক্সের সাথে সম্বন্ধযুক্ত একটি রাশিকে নির্ণায়ক বলা হয় বা ডিটারমিনেন্ট বলা হয়। ইংলিশ নামটা হলো ডিটারমিনেন্ট। এবং একে কি দ্বারা প্রকাশ করা হয়? মড এ। এই যে মড এ, এটা অ্যাকচুয়ালি মড দেখতে লাগছে মড, কিন্তু এটাকে কিন্তু ডিটারমিনেন্ট এ বলা হয়, ঠিক আছে, বা ডেট এ, ডেট ফর ডিটারমিনেন্ট। আর আরেকটা জিনিস যেটা মনে রাখবে, ডেট এ ইকুয়ালস টু ডেট অফ এ ট্রান্সপোজ, মানে এর ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের সাথে কিন্তু সমান হয়, ঠিক আছে। এই ধর্মটা কিন্তু মনে রাখবে, পরবর্তীতে কিন্তু আমাদের খুব কাজে লাগবে। এরপর যেটা আসছে, আমরা নির্ণায়কের অঙ্কগুলো সলভ করার ক্ষেত্রে যেসব কাজগুলো এবার আমাদের শিখতে হবে। দেখো, নির্ণায়কের বিস্তৃতিকরণ আমাদের ফার্স্ট শিখবো আমরা। নির্ণায়কের বিস্তৃতিক্রম কিন্তু তোমরা ক্লাস 11-এ ফিজিক্সে করে ফেলেছিলে ভেক্টরের সময়, কিন্তু সেই সময় তোমরা জানতে না যে ওটা নির্ণায়কের অঙ্ক করছো, কিন্তু তোমরা না বুঝেই শিখে ফেলেছিলে। তাহলে মনে করিয়ে দিই কী ছিল। দেখো, এই নির্ণায়কটা কত ক্রমের? এটা হলো 2/2 অর্ডারের, ঠিক আছে। এর নাম্বার অফ রোজ ইকুয়ালস টু নাম্বার অফ কলামস ইকুয়ালস টু কত? 2, ঠিক আছে। এই সব অঙ্কগুলোর ক্ষেত্রে কি করে বিস্তৃতি করতে হয়? এই ডায়াগোনাল বরাবর, এই ডায়াগোনাল বরাবর যে পদ দুটো আছে সেগুলোকে গুণ করবে, 4 8 32, আর এটা এই ডায়াগোনাল বরাবর গুণ করবে, 3 7 21। তাহলে কি করবে? 4 8 32 মাইনাস 3 7 21, ঠিক আছে। এই ডায়াগোনাল বরাবর এলিমেন্ট দুটোকে মাল্টিপ্লাই করবে, মাইনাস এই ডায়াগোনাল বরাবর এলিমেন্ট দুটোকে মাইনাস করে দেবে, মাল্টিপ্লাই করে মাইনাস করে দেবে। তারপর কি আসছে অ্যান্সারটা? অ্যান্সার আসছে হলো এখানে 11। এবার হ্যাঁ, আমি ফার্স্ট লাইনটা কেন করলাম? ফার্স্ট লাইনটা আমি ভেঙে এক্সপ্যানশন করে বোঝাতে চাইছিলাম ঘটনাটা কি ঘটছে। দেখো, আমি যখন বিস্তৃতি করছি তখন মনে করবে বিস্তৃতি করার সময় এই পদটাকে ধরছিলাম, এই পদটা ধরে এই এই স্তম্ভ আর এই সারিটাকে বাদ দিয়ে দিচ্ছিলাম। তাহলে এই পদটা কোন রো কোন কলামে আছে? ফার্স্ট রো ফার্স্ট কলাম। তাহলে -1 টু দি পাওয়ার যত রো আর যত কলাম সে দুটোকে হলো অ্যাড করতে হবে, ঠিক আছে। তাহলে 4, তাহলে এই কলাম আর এই রো বাদ দিলে আর কি পড়ে থাকে? 8, তাহলে 4 8 32, ঠিক আছে। প্লাস এবার এইটা ধরে করতে হবে, এটা কোন রো কোন কলামে আছে? ফার্স্ট রো সেকেন্ড কলাম, তার মানে -1 টু দি পাওয়ার 1 + 2, আর এই 3টাকে ধরে করছি, তাহলে এইটা আর এটা বাদ দিলে কত পড়ে থাকছে? 7 পড়ে থাকছে। তাহলে 3 7 21, ঠিক আছে। এইভাবেই অঙ্কগুলো তৈরি হয়, ঠিক আছে। তোমাদের অত কিছু মনে রাখতে হবে না, তোমরা এইভাবে মাল্টিপ্লাই করবে। যখন একটা 2/2 অর্ডারের ম্যাট্রিক্স হবে তখন এই ডায়াগোনাল বরাবর দুটোকে মাল্টিপ্লাই করবে আর মাইনাস করবে এই দুটোকে মাল্টিপ্লাই করে যেটা আসবে সেটার সাথে, ঠিক আছে। এটা তো গেল 2/2 অর্ডারের। এইবার যেটা চলে আসছে সেটা হলো 3/3 অর্ডারের। 3/3 অর্ডারগুলো কী করে করব? এটা আমি আবার ভেঙে দেখিয়েছি, তাহলে ভাঙাটা একটু দেখে নিই। আবার এই 2টাকে নেব, ঠিক আছে। তো 2 বরাবর যদি করি, 2টা কোন রো কোন কলামে আছে? ফার্স্ট রো ফার্স্ট কলাম। তাহলে এটা হচ্ছে -1 টু দি পাওয়ার 1 + 1, ঠিক আছে, ইন্টু 2 নিলাম, ইন্টু 2টা নিয়ে নিলাম যেহেতু 2 সাপেক্ষে করছি। এবার এইটা
আর এইটাকে যদি বাদ দিই, ঠিক আছে, তো 2টা তো এই কলাম আর এই রোতে আছে, তাহলে এটাকে বাদ দিয়ে দিলাম। দেখো এটাকে বাদ দিয়ে দিলাম, বাদ দিলে কি পড়ে থাকছে, বাদ দিলে পড়ে থাকছে দেখো এইটা 2 5 4 2 2 5 4 2 2 5 4 2। এইরকমভাবেই তারপরে 3টাকে নিলাম, ঠিক আছে, 3টা কোন রো কোন কলামে আছে, ফার্স্ট রো সেকেন্ড কলাম, তার মানে -1 টু দি পাওয়ার 1 + 2। এবার তাহলে এইটা আর এইটা বাদ দিলাম, এবার দেখো কি পড়ে থাকছে 1 3 5 2, তাহলে এখানে 1 3 5 2 আর 3টা সামনে চলে আসলো, ঠিক আছে। এরপর কোনটা নিলাম, 4টাকে নিলাম, 4 কোথায় আছে, ফার্স্ট রো থার্ড কলাম, মানে -1 টু দি পাওয়ার 1 + 3, ঠিক আছে, ইন্টু 4 নিলাম। আর এইটা আর এটাকে বাদ দিলে এরপর যেটা থাকছে সেটা দেখো এই যে এই ম্যাট্রিক্সে দেখো এই ডিটারমিনেন্টে লেখা হয়েছে, একটা 2x2 অর্ডারের একটা ডিটারমিনেন্টে লেখা হয়েছে দেখো 1 2 3 4, ঠিক আছে। এবার তোমাদের এটা হলো আমি কি করে তৈরি হয় সেটা দেখালাম, সাইনগুলো কি করে তৈরি হয় সেগুলো আমি দেখালাম, কিন্তু তোমাদের এত কিছু দরকার নেই, তোমরা কি করে মনে রাখবে দেখো, ফার্স্টে যখন বিস্তৃতি করবে তখন 2টাকে নেবে, 2টাকে নিয়ে এই ম্যাট্রিক্স বরাবর ভাববে, 2 মানে যেভাবে আমি দেখালাম, তাহলে কোন ডিটারমিনেন্টটা পড়ে থাকবে, এই যে এই ডিটারমিনেন্টটা পড়ে থাকবে, ঠিক আছে। তো তাহলে ফার্স্টেরটা হয় পজিটিভ, মনে রাখবে ফার্স্টে হয় পজিটিভ, তারপর নেগেটিভ, তারপর আবার পজিটিভ, ঠিক আছে, এই যে যেভাবে সাইনটা আসছে আমি দেখালাম তোমাদেরকে। তাহলে 2টা নিলাম, ইন্টু কোথা থেকে আসছে, এই ডিটারমিনেন্ট থেকে আসছে, এই ডিটারমিনেন্ট বিস্তৃতি করে 2 দুগুণে 4 -4 5 20, 4 - 20, ঠিক আছে। তো তারপর মাইনাস অফ 3 দিয়ে তারপর এটাকে বাদ দেব, তারপর কোনাকুনি গুণ, তার মানে এই যে 2 1 2 -3 5 15, ঠিক আছে। তারপরে আবার প্লাস দিয়ে 4 নিলাম আর 4 বাদ দিয়ে এই যে 4 1 4 -3 দুগুণে 6। এবার ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে আমি কি পেলাম, ক্যালকুলেশন করে আমি পেলাম -1, ঠিক আছে। এরপর আর একটা নির্ণায়ক দেখি, এই ডিটারমিনেন্টটা দেখো, এটা একটা 3/3 অর্ডার ডিটারমিনেন্ট, তো এটাকে আমি একবারে করে দিয়েছি আর ওই -1 টু দি পাওয়ার কিছু নিইনি। এখানে হলো এ ম্যাট্রিক্স এ ডিটারমিনেন্টটা এই ডিটারমিনেন্টের ফার্স্ট রো সাপেক্ষে আমি যদি বিস্তৃতি করি, তাহলে দেখো এটাকে রাখলে এদিকে আসছে CA B, ঠিক আছে, CA B এটা পড়ে থাকছে। বিটাকে রেখে যদি এবার মাইনাস অফ বিটাকে বাদ দিয়ে যদি করি, তাহলে কি থাকছে BA CB, তাই নিলাম এখানে। তারপর যদি সিটাকে বাদ দিয়ে করি, তাহলে সিটাকে বাদ দিয়ে না, অ্যাকচুয়ালি C ইন্টু কী থাকছে, ওই যে রো যে কলামে আছে সেটাকে বাদ দিলে থাকবে B, এদিকে C, এদিকে C, এদিকে A, সেটা চলে আসলো। এবার আমি সে আগের মতো যোগ বিয়োগ করে আমি নির্ণয় একটা অ্যান্সার পেয়ে গেলাম, ঠিক আছে। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। এবার আমরা শিখব নির্ণায়কের মাইনর এবং সহগুণনীয়ক বা মাইনর এবং কোফ্যাক্টর কিভাবে নির্ণয় করতে হয়। তো আমি এখানে দুটো এক্সাম্পল নিয়েছি, একটা 2/2 অর্ডারের ডিটারমিনেন্ট আর একটা হলো 3/3 অর্ডারের ডিটারমিনেন্ট। তাহলে এবার দেখো 2/2 অর্ডারের ডিটারমিনেন্টের মাইনর কিভাবে নির্ণয় করতে হয়। ফার্স্টে হলো নির্ণায়কটির প্রত্যেকটা যে পদ, ডিটারমিনেন্টের যে প্রত্যেকটা এলিমেন্ট, সেগুলোর আমার মাইনর এবং কোফ্যাক্টর নির্ণয় করতে হয়। তাহলে আমি এখানে লেখাটা দেখো কি লিখেছি, নির্ণায়কটি প্রথম এবং দ্বিতীয় সারির পদগুলির যথাক্রমে নির্ণায়কটির, এটা টির হবে, নির্ণায়কটির প্রথম ও দ্বিতীয় সারির পদগুলি যথাক্রমে কত, -1 4 আর হলো 2 আর 3, তাহলে এগুলো হলো। এইবার -1-এর মাইনর কত, -1-এর মাইনরটা মনে রাখবে, মাইনর মানে এ যেখানে থাকবে এই যে বাদ দিয়ে, মানে ফার্স্ট রো ফার্স্ট কলাম, যেহেতু এ ফার্স্ট রো ফার্স্ট কলামে আছে, তাহলে ফার্স্ট রো আর ফার্স্ট কলামটা বাদ দিলে কোনটা পড়ে থাকছে, 3 পড়ে থাকছে, তাহলে ওর মাইনর হলো 3। এবার 4 যদি হয়, 4-এর মাইনর তাহলে কি, 4-এর মাইনর 4 হলো ফার্স্ট রো সেকেন্ড কলামে আছে, ওটা বাদ দিলে থাকছে 2 পেয়ে গেলে 4-এর মাইনর। এইভাবে যদি 3-এর মাইনর করো, 2-এর মাইনর আসবে 4 আর 3-এর মাইনর আসবে -1, তোমরা এইভাবে চেক করবে পেয়ে যাবে, ঠিক আছে। এইবার আসছে সহগুণনীয়ক। সহগুণনীয়কটা কি, সহগুণনীয়ক হলো এই যে -1টা কোথায় অবস্থিত ছিল সেটাকে আমাকে এবার জাজ করতে হবে, সেটার ওপর ডিপেন্ড করে এবার সহগুণনীয়কটা তৈরি হবে। দেখো
এই -1টা কোথায় ছিল? -1টা ছিল হলো ফার্স্ট রো ফার্স্ট কলামে। তাহলে এর সহগুণনীয়কটা হবে -1 এর সহগুণনীয়ক হবে বা কোফ্যাক্টর হবে -1 টু দি পাওয়ার 1 + 1 ইন্টু যেটা পড়ে থাকলো, মানে -1 এর যেটা মাইনার, মানে 3টা। ঠিক আছে, তাহলে 3টা হলো এর সহগুণনীয়ক। মানে -1 এর সহগুণনীয়ক হলো 3। ঠিক আছে, এরপর যেটা আসছে 4এরটা। 4এর সহগুণনীয়কটা কি? 4এর সহগুণনীয়ক দেখো, 4টা কোথায় অবস্থিত ছিল? ফার্স্ট রো সেকেন্ড কলামে। ফার্স্ট রো সেকেন্ড কলামটা এই যে। ঠিক আছে, এবার তাহলে এর সহগুণনীয়কটা বুঝতে পারছো, -1 টু দি পাওয়ার ফার্স্ট রো 1 প্লাস সেকেন্ড কলাম 2 ইন্টু 2, তাহলে ইকুয়ালস টু কত হলো? -2। ঠিক আছে, এইভাবে 2 আর 3টাও আমি বের করে নিলাম। ঠিক আছে, অর্থাৎ কোনো নির্ণায়কের একটি পদের সহগুণনীয়ক ইকুয়ালস টু যথাযথ চিহ্ন সম্বলিত ওই পদের মাইনার, তাই না? কারণ দেখো মাইনারগুলো কিন্তু আমি পরে নিয়েইছি, কিন্তু এবার কোফ্যাক্টরের ক্ষেত্রে কি হয়েছে? অবস্থানটা ম্যাটার করেছে, পজিশনটা কোথায় ছিল, -1টা ডিটারমিনেন্টের কোথায় অবস্থিত ছিল সেটা কিন্তু এখানে ম্যাটার করেছে। ঠিক আছে, এরপর চলে আসি যে একটা 3/3 অর্ডারের ডিটারমিনেন্ট, যেটা আমি ফার্স্টে নিয়েছিলাম 3/3 অর্ডারের এইটা। ঠিক আছে, এক্ষেত্রে দেখো নির্ণায়কটি লেখাটা আমি একটু পড়ি। দ্বিতীয় নির্ণায়কটি দেখো, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সারির পদগুলি যথাক্রমে 1 3 5 2 4 3 4 6 7। এগুলো তোমরা একটু মিলিয়ে নেবে। আর আমি বারবার বলছি, যখন আমার ভিডিওটা দেখতে বসবে তখন যেন সবাই খাতা পেন নিয়ে বসে, আর আমি যেগুলো বুঝিয়ে দিচ্ছি সেগুলো যেন সাথে সাথেই নোট করতে থাকে। ঠিক আছে, এবার -1 এর মাইনারটা দেখো, -1 এর মাইনার কত? এই যে -1টাকে বাদ দিলে যে ডিটারমিনেন্টটা পড়ে থাকছে, দেখো এই যে -1টাকে যে কলামে আছে সেটাকে বাদ দিলে 4 3 6 7 এই ডিটারমিনেন্টটা পড়ে থাকছে। তাহলে 1 এর মাইনারটা কী হলো? 1 এর মাইনারটা হলো 4 3 6 7। এবার তারপর কোনাকুনি আমি বিস্তৃতি যেরকম করে করলাম গুণ করে, সেইভাবে করে চলে আসলো হলো অ্যান্সারটা 10। তাহলে 1 এর মাইনার কত হলো? 10। ঠিক আছে, সেমভাবেই আমরা 3 5 আর 2, মানে ফার্স্ট রোতে যেগুলো ছিল সেগুলোর সমস্ত মাইনার বের করে নিলাম। আরও যে সমস্ত পদগুলো ছিল 4 3 4 6 7 সেগুলোর মাইনার আমি ওইভাবে বের করে নিলাম। আশা করি তোমরা সব বুঝতে পেরেছো। তোমরা এগুলো কিন্তু বাড়িতে নিজেরা চেক করবে আমি ঠিকঠাক করেছি কি না। ঠিক আছে, এরপর আমি একটা, যেহেতু আগের এক্সাম্পলে বোঝালাম, তো একের সহগুণনীয়কটা দেখিয়ে দিই। একটা কোথায় ছিল? ফার্স্ট রো ফার্স্ট কলামে। তাহলে এক যদি ফার্স্ট রো ফার্স্ট কলামে থাকে তাহলে এটা কী নেব? -1 টু দি পাওয়ার 1 + 1। ঠিক আছে, ইন্টু কি? যেটা মাইনারটা কত ছিল? 10 বেরিয়েছিল, তাহলে ইন্টু 10, তাহলে এটা পজিটিভ, -1 হোল স্কোয়ার মানে পজিটিভই হবে, তো 10 হলো এর সহগুণনীয়ক। ঠিক আছে, বা কোফ্যাক্টর। এবার 3-এর সহগুণনীয়ক ওইভাবে বের করবে, করে দেখো সমস্ত পদগুলোর আমি সহগুণনীয়ক এখানে বার করেছি। ঠিক আছে, এবার সহগুণনীয়ক আর মাইনর বের করা কিন্তু এমন কিছু চাপের না, খুব সহজ ব্যাপার। ঠিক আছে, তোমরা একটু প্র্যাকটিস করলে কিন্তু এটা হয়ে যাবে। এরপর যেটা আছে সেটা হলো, যদি a = 1 3 2 1 হয় তবে a² = 2a ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত? এটা বার করতে দিয়েছে। তাহলে আমি এবার a² করি। a² কত? সে গুণ করা। গুণটা তো আগের ভিডিওতে আমি তোমাদের শিখিয়েছি। যদি না দেখা থাকে তাহলে আমি বলবো তোমরা আবার আগের ভিডিওতে চলে যাও। আগের ভিডিওতে গুণটা কিন্তু ভালো করে আগে শিখে নাও, না হলে এই চ্যাপ্টারটা তোমরা করতে পারবেই না। ঠিক আছে, তাহলে এটা কি, এবার গুণটা কিভাবে করব দেখো। 1 × 1 + 3 × 2 মানে 6, তাহলে 1 + 6, এটা কত? 1 × 3 + 3 × 1 মানে 3 + 3, 2 × 1 + 2 + 2 মানে 2 × 1 + 2 × 1, তাহলে 2 + 2। এখানেও সেমভাবে 6 + 1 দিয়ে অ্যান্সারটা আসলো আমার এটা, a² ভ্যালুটা আসলো এটা। এবার নেক্সট এবার a² - 2a। 2a তো জানোই, 2 একটা স্কেলারকে ম্যাট্রিক্সের সাথে কিভাবে গুণ করতে হয়, সিম্পল গুণ। তাহলে কি আসলো? একটা দেখো স্কেলার ম্যাট্রিক্স আসলো যার ডায়াগোনালে এরকম 5 5 রয়েছে। তাহলে এবার এর ডিটারমিনেন্টটা বার করি। এর ডিটারমিনেন্ট কীরকম হবে? এই যে মডিউলার সাইন টাইপের। ঠিক আছে, ইকুয়ালস টু এই ম্যাট্রিক্সেও কিন্তু এবার ডিটারমিনেন্ট সাইনটা পড়ে যাবে।
ঠিক আছে। তারপর কি কোনাকুনি 5 5 25 -0 মানে 25ই হবে। এইবার অনেকে যেটা ভুল করে সেটা হলো এই ম্যাট্রিক্সের সাইন আর ডিটারমিনেন্টের সাইনে গুলিয়ে ফেলে। মনে রাখবে ম্যাট্রিক্সকে কিন্তু সবসময় থার্ড ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখা হয়, আর ডিটারমিনেন্টকে হয় এরকম মডিউলাস টাইপের সাইন, না হলে ডেট এ দিয়ে লেখা হয়। ঠিক আছে, এটা কিন্তু মডিউলাস না, এটা ডিটারমিনেন্ট সাইন, কিন্তু দেখতে মডিউলাসের মতো। ঠিক আছে, তো ডিটারমিনেন্টকে এই দুটোভাবে লেখা যায়, আর ম্যাট্রিক্সকে লেখা যায় হলো থার্ড ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। তো তোমরা কিন্তু গুলিয়ে ফেলো না, বাই চান্স যদি ম্যাট্রিক্সের জায়গায় ডিটারমিনেন্টের সাইন পড়ে যায় তাহলে কিন্তু তোমাদের ঠিক হওয়া অঙ্ক কেটে যেতে পারে, কারণ এমন মনে হবে যে করছো যোগ কিন্তু সাইন দিয়েছো গুণের। ঠিক আছে, তো এবার এই ব্যাপারে কিন্তু খুব কেয়ারফুল থাকবে। আর একটা যেটা আছে নির্ণায়কের অ্যাডজুগেট বা অ্যাডজয়েন্টটা কিন্তু তোমাদের সিলেবাসের অন্তর্গত নয়, তো তোমাদের যে বই তোমরা ফলো করো না কেন সেখানে যখন দেখবে তো তখন এইটাকে এখন না এইচএসের জন্য না পড়লেও চলবে। ঠিক আছে, এরপর আমি চলে আসি নেক্সট সূত্রে। নেক্সট কি, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় কিন্তু ক্লাস 9-এ শিখেছিলাম। ক্লাস 9-এ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা তো আমাদের শেখানো হয়েছিল, কিন্তু এইবার আমরা যেটা শিখব সেটা হলো নির্ণায়কের সাহায্যে বা ডিটারমিনেন্টের সাহায্যে কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায়। এটা কিন্তু আরও ইজি হবে। ঠিক আছে, তো তখনও মনে করো ত্রিভুজের ক্ষেত্রফল যখন বের করেছিলাম তখন একটা হাফ সামনে সবসময় ছিল, আর ক্ষেত্রফলটাকে আমরা অনেক সময় ডেল্টা দিয়েও প্রকাশ করতাম। ঠিক আছে, ক্ষেত্রফল সময় ডেল্টা দিয়েও প্রকাশ করতাম। ডেল্টা ইকুয়ালস টু কি, হাফ অফ, এটা মনে করো যে ত্রিভুজের ক্ষেত্রফলে বা এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গলে হাফ একটা সামনে ছিল। এইবার আমি ডিটারমিনেন্টটা কীভাবে নেব, দেখো যে পয়েন্টগুলো দিয়ে দেবে সেই পয়েন্টগুলো পরপর বসাবে, 6 2 -3 4 4 -3, আর বাকি যত অর্ডার হবে ততগুলো 1 বসিয়ে দেবে। এটা 3/3 অর্ডারে ছিল, 3টে 1 পরপর বসিয়ে দেবে। এই বাস সেই সিম্পল, পুরো বিস্তৃতি করে দেবে। বিস্তৃতি করার তো আমি শেখালামই, বিস্তৃতি করে দেখবে অ্যান্সার আসবে, এটা আসছে 49 আর বাইরে ছিল হাফ, তাহলে 49/2 অ্যান্সার আসবে 24.5 স্কোয়ার ইউনিট বা বর্গ একক। ঠিক আছে, এরপর কি আসছে, দেখাও যে এই বিন্দু তিনটি সমরেখ। এবার সমরেখ কখন হয় সেটাও তো ক্লাস 9-এ শেখা। যখন কোনো ত্রিভুজের ক্ষেত্রফল 0 হয় তখন সেই বিন্দু তিনটি হলো সমরেখ, বা যখন কোনো বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0 হয় তখন বিন্দু তিনটিকে সমরেখ বিন্দু বলা হয়। তাহলে এখানে আমাদের আবার ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে লাগবে। ত্রিভুজের ক্ষেত্রফলটা কত, হাফ দিয়ে আবার ওই ডিটারমিনেন্টটা যেভাবে শেখালাম সেভাবে করে নেবে, তারপর বিস্তৃতি করবে। বিস্তৃতি করার পর দেখতে পারবে এর মানটা আসছে 0। তাহলে আমরা কি লিখতে পারি, যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল 0 তাই বিন্দু তিনটি সমরেখ। তাহলে এই অঙ্কগুলো কত ইজি বুঝতেই পারছো। এইবার আমরা চলে আসি এইচএসের আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকে। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় খুবই আসে, তোমরা কিন্তু স্টার মেরে রাখো এবং ভালো করে এটা প্র্যাকটিস করবে। ঠিক আছে, এটা হলো ক্র্যামার রুল বা ক্র্যামারের সূত্র। ঠিক আছে, তোমাদের এবছর আসার জন্য কিন্তু এটা খুবই ইম্পর্ট্যান্ট। শুধু এবছর না, প্রত্যেক বছরেই ক্র্যামার রুল থেকে অঙ্ক, মানে যদি বড় কোশ্চেনে না থাকে এমসিকিউয়ে থাকবেই। ঠিক আছে, তো ক্র্যামার রুলটা কিন্তু খুব ভালো করে শেখো, খুবই সহজ জিনিস। ফার্স্টে এই 3টে ইকুয়েশন দিয়েছিল। 3টে ইকুয়েশন এরকম তো জানোই, 3টে চলরাশি বা 3টে ভেরিয়েবল দিয়ে 3টে সমীকরণ সমাধান তোমরা অনেক আগেই শিখেছো, ছোটোবেলায় এগুলো করেছো। ঠিক আছে, কিন্তু এখন মনে রাখো এই ক্র্যামার রুলের সাহায্যে কিন্তু আরও ব্যাপারটা ইজি হয়ে গেল। আগেই কিন্তু তোমরা অনেক পরিশ্রম করে অঙ্কগুলো করতে, এখনই বরঞ্চ অঙ্কগুলো খুব ইজি হয়ে গেল। ঠিক আছে, কী করে হলো দেখো। এবার অঙ্কটা এখান থেকে শুরু হলো। দেখো ডেল্টা ইকুয়ালস টু, তাহলে কত, ডেল্টা ইকুয়ালস টু আমি নিয়ে নিলাম ফার্স্টে এই যে এই যে কোফিশিয়েন্ট বা সহগগুলো। ঠিক আছে, তো ডেল্টা ইকুয়ালস টু একটা ডেল্টা নেওয়া হলো, ডিটারমিনেন্ট। এগুলো প্রত্যেকটা আমি আস্তে আস্তে বলবো, দেখো আগে ভালো করে। ডেল্টা ইকুয়ালস টু কত, 2 3 1, এটা কত 1 -1 1, এটা আসছে 3 2 -2। ঠিক আছে, এইভাবে পরপর কোফিশিয়েন্টগুলো দেখো বসিয়ে নিলাম, দিয়ে আবার বিস্তৃতি করলাম। বিস্তৃতি করে আমি পেলাম 20, নর্মাল বিস্তৃতি বা এক্সপ্যানশন করে। এইবার আসছে ডেল্টা 1। ডেল্টা 1টা আমি কি করে পেলাম, ডেল্টা 1 হলো এই যে এইখানে যেগুলো আছে এই দিকে, মানে সমীকরণের এই দিকে যে কনস্ট্যান্ট পার্ট বা ধ্রুবক অংশটা থাকে সেইগুলো পরপর আমি ডেল্টা 1-এর ফার্স্ট কলামে বা ফার্স্ট স্তম্ভে বসিয়ে নিলাম। ঠিক আছে, তো তাহলে ফার্স্ট স্তম্ভে বসালে আমরা কি পাচ্ছি, দেখো
আর বাকিগুলো কিন্তু আনচেঞ্জ থাকবে, এই দুটো অপরিবর্তনীয় থাকবে। ঠিক আছে, শুধু পরিবর্তন হবে হলো এইটা, চেঞ্জ হবে হলো শুধু ফার্স্ট কলামটা। ঠিক আছে, এবার আবার বিস্তৃতি করলাম, বিস্তৃতি করে কত পেলাম 40। ঠিক আছে, এবার del 2-তে কী হবে, del 2-তে কিছুই না, সেকেন্ড কলামটা ওই এই যে 17, 3 আর 4টা সেকেন্ড কলামে চলে আসবে, আর বাকিটা কি, বাকি দুটো আবার কনস্ট্যান্ট হয়ে যাবে, মানে এই ডেলটার সাথেই আবার আইডেন্টিক্যাল হয়ে যাবে। দেখো এই দুটো সমান, শুধু এটা চেঞ্জ হলো। এরপর আবার বিস্তৃতি করবে, বিস্তৃতি করে আসলো এটা 60। এরপর চলে আসছে ডেল্টা 3-তে। ডেল্টা 3-তে কী হলো, ডেল্টা 3-তে এবার ডেল্টার সাথে এই দুটো যে কলাম ছিল সেই দুটো আবার আইডেন্টিক্যাল হয়ে গেল, সেই দুটো ফিক্সই থাকলো। এবার চেঞ্জ হলো কোনটা, এই যে থার্ডটা, del 3 থার্ড কলাম চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, তো এবার দিয়ে যেটা আমি এক্সপ্যানশনটা করলাম সেটা কত আসছে, যে এটা আসছে হলো 80। ঠিক আছে, এইবার ক্র্যামার কি বলে, ক্র্যামারের সূত্রানুযায়ী আমরা কি বলতে পারি যে এই সমীকরণের সমাধান মানে এক্স ওয়াই জেডের ভ্যালুটা কী করে হয়। এক্স ওয়াই জেডের ভ্যালু, এক্সের ভ্যালু হয় হলো del 1/delta, এটা তোমরা মনে রাখবে। ওয়াইয়ের ভ্যালু হয় হলো delta 2/delta, আর জেডের ভ্যালু হয় delta 3/delta। তাহলে দেখো এটা কিন্তু আরও বেশি ইজি, কারণ তোমরা যখন ছোটোবেলায় করেছিলে সেখানে কিন্তু আরও আমার মনে হয় 2 পাতা লেগে যেত একটা অঙ্ক করতে। এর থেকে ক্র্যামারের নিয়ম আরও বেশি সহজ। মানে আমি যখন ছোটোবেলায় করেছি তখন তো এই নিয়মেই মানে সে বড় 2 পাতা নিয়মে করতাম, তারপর ক্র্যামারের নিয়ম শেখার পর তারপর আর অন্য কিছু ইউজ করিনি, কারণ ক্র্যামারের রুল সবথেকে ইজি রুল। ঠিক আছে, যখন 3টে ভেরিয়েবল থাকে সেক্ষেত্রে। এবার এক্স তাহলে কত, delta 1 বেরিয়েছিল 40 আর ডেল বেরিয়েছিল 20, তাহলে এটা হলো 2, ওয়াই হলো 60/20 ইকুয়ালস টু 3, তারপর জেড হলো delta 3/delta মানে হলো এখানে 4। ঠিক আছে, এরপর তোমাদের হোমওয়ার্কের জন্য একটা অঙ্ক দিচ্ছি, এই অঙ্কটা এখানে ক্র্যামারের রুল নিয়মে তোমরা সমাধান করবে। এখানে দেখো সেমভাবেই করবে, ডেল্টাও নেবে, delta 1, delta 2, delta 3 পরপরই নেবে, কিন্তু মনে রাখবে এক্সের জায়গায় এটার মানটা কী হবে, 1/x এর ভ্যালু বেরোবে। তাহলে 1/x ইকুয়ালস টু delta 1/delta বেরোবে। তাহলে এক্সের ভ্যালু কত বেরোবে, delta/delta উল্টে যাবে, লব হর উল্টে যাবে। সেরকমই 1/yও এরকম, আবার 1/zটাও delta 3/delta। ঠিক আছে, আর তোমরা ম্যাট্রিক্সটা কীভাবে নেবে, তাহলে কোফিশিয়েন্ট পরপর বসে নেবে। এখানে কোফিশিয়েন্ট বা সহগ কত, 1 1 1, এটা 2 5 3 1 2 4, এইভাবে পরপর বসিয়ে নেবে, কোনো মানে এতে কোনো অসুবিধা নেই। শুধু ওখানে এক্সের জায়গায় যেহেতু এখানে 1/x করে করে আছে সমস্ত চলরাশিগুলো, এর জন্য এটা মানটা আসবে 1/x দিয়ে, 1/y আর 1/z দিয়ে। তারপর তোমরা লব হরকে উল্টে নেবে বা অনন্যকটা নিয়ে নেবে, তাহলে অ্যান্সারটা পেয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা চলে আসি ক্র্যামারের নিয়মের কয়েকটা দ্রষ্টব্যতে। মনে রাখবে এই 3টে সূত্র বা এই 3টে যে দ্রষ্টব্য এখানে লেখা আছে, এই দুটো কিন্তু অঙ্কগুলো করার ক্ষেত্রে খুবই কাজে লাগবে। তো যেগুলো বলছি খুব মন দিয়ে বুঝবে। দেখো, যদি ডেল্টা ডাজ নট ইকুয়ালস টু 0 হয়, ঠিক আছে, ডেল্টা মানে তো কোনটা সেটা বুঝতেই পেরেছো, তাহলে প্রদত্ত সমীকরণগুলি সংজ্ঞাত হবে। সংজ্ঞাত মানে কি, এটা অস্তিত্ব আছে এরকম, কনসিস্টেন্ট। ইংলিশটা দেখো, ইফ ডেল্টা ডাজ নট ইকুয়ালস টু 0 দেন দ্য ইকুয়েশনস আর কনসিস্টেন্ট। কেন, দেখো মনে করো এক্স ইকুয়ালস টু কত ছিল, delta 1/delta, ওয়াই ইকুয়ালস টু কত ছিল, delta 2/delta। ডেল্টাটা কী ছিল, ডেল্টাটা হরে ছিল বা ডিনোমিনেটরে ছিল। আর তোমরা সবসময় জানো হরে যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে হরটাকে সবসময় অশূন্য হতে হবে, না হলে কিন্তু সমীকরণগুলো সংজ্ঞাত হতে পারবে না। ঠিক আছে, এবার সেকেন্ড কেসটায় চলে আসি। যদি ডেল্টা ইকুয়ালস টু 0 হয় এবং delta 1, delta 2, delta 3 এর মধ্যে কমপক্ষে একটি নির্ণায়ক অশূন্য হয়, কমপক্ষে একটি বলেছে, ধরো দুটো শূন্য হয়ে গেল, ঠিক আছে, দুটো শূন্য হয়ে গেল, কিন্তু delta 3-তে গিয়ে আর শূন্য হলো না। ঠিক আছে, তার মানে কেসটা কী হবে, তাহলে সমীকরণগুলির কোনো সমাধান থাকবে না, সমীকরণগুলির কোনো সমাধান থাকবে না, অর্থাৎ সমীকরণগুলি অসঙ্গত হবে। যে কোনো অ্যাটলিস্ট বলা হয়েছে, অ্যাটলিস্ট মানে কি, অ্যাটলিস্ট মানে আমি আগের বারই বলেছিলাম যে গ্রেটার অর ইকুয়ালস টু 1, কমপক্ষে মানে গ্রেটার অর ইকুয়ালস টু, আর সর্বাধিক মানে হলো লেস অর ইকুয়ালস টু। তার মানে কি, একের বেশিও অশূন্য হতে পারে কিন্তু একটা অশূন্য থাকতেই হবে। ঠিক আছে,
এবার কি হবে, ইফ ডেল্টা ইকুয়ালস টু 0 অ্যান্ড অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য ডিটারমিনেন্ট ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 বি নন জিরো, দেন দ্য ইকুয়েশনস আর ইনকনসিস্টেন্ট সো দে ডোন্ট প্রসেস এনি সলিউশন। ঠিক আছে, এরপর যেটা আসছে, হ্যাঁ এবার যেটা বলি যে এটা কেন মনে হলো যে এটা সমীকরণগুলি অশূন্য হবে। মনে করো যদি ডেল্টা 3টা যদি অশূন্য পদ হয়, ধরো 2 বা 3 এরকম কিছু হলো, আর নিচে হয়ে গেল শূন্য, লবে একটা ধনাত্মক মান আছে, হরে শূন্য, এটা কি কোনো দিন পসিবল? এটা তো আমরা আগেই জেনেছি যে এরকম পসিবলই না যে লবে হলো হয় লবে শূন্য হতে হবে, হরেও শূন্য। এই ক্ষেত্রে একটা কেস হতে পারে, সেটা আমি থার্ডে বলবো। লবেও শূন্য হতে হবে, হরেও শূন্য হতে হবে, তাহলে কোনো একটা ঘটনা ঘটতে পারে। কিন্তু হরকে ছেড়ে লবে শূন্য হয়ে গেল, লবে কোনো মান পেয়ে গেল, তাহলে কিন্তু সেটা সমাধান সহ্য করবে না। ঠিক আছে, তাহলে কিন্তু সেই সমাধানগুলো সবসময় অসঙ্গত হয়ে যাবে, এটা মনে রাখবে। ঠিক আছে, মানে হরকে সবসময় বেশি প্রায়োরিটি দেওয়া হবে। হরে শূন্য এসেছে, তাহলে লব কোনো ভ্যালু নিতে পারবে না, লব যদি ভ্যালু নিয়ে নেয় তাহলে সমাধানকেও সঙ্গত হতেই দেবে না। ঠিক আছে, এরপর যেটা আসছে 3 নম্বরে, যদি ডেল্টা ইকুয়ালস টু 0 হয় এবং ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 প্রত্যেকের মানই শূন্য হয়, তাহলে সমীকরণগুলি অসংখ্য সমাধান আছে। এই যে এবার চলে আসলো কেসে, থার্ড কেসটা কি, লবও শূন্য হলো, মানে সরি এটা ডেল্টাটা তো হরে থাকে, হরও শূন্য হয়ে গেল। ঠিক আছে, হরকে তো আমরা প্রায়োরিটি দিয়েছি, আর বাকি যেগুলো লবে ছিল তারাও শূন্য হলো। ঠিক আছে, তারাও শূন্য হলে তাহলে ঠিক আছে, কিন্তু যদি এদের মধ্যে কেউ অশূন্য হয়ে যায় তখনই গণ্ডগোলটা ঘটে, যেটা কেস 2তে ঘটেছে। ঠিক আছে, এরাও শূন্য, ডেল্টাও শূন্য, তাহলে কি হবে, সমীকরণগুলির অসংখ্য সমাধান আছে, মানে 0/0 ফর্ম যদি হয়ে যায়, ঠিক আছে, তাহলে হলো সমীকরণগুলির অসংখ্য সমাধান রয়েছে। ঠিক আছে, এইটুকু মনে রাখবে। এরপর যেটা চলে আসি, এরপর নির্ণায়কের কিছু ধর্মাবলী আছে। ঠিক আছে, নির্ণায়কের ধর্মাবলী আছে, সেইগুলো একটু পড়ে নিই। এগুলো কিন্তু তোমাদের শর্ট কোশ্চেনের জন্য খুবই ইম্পর্টেন্ট, মানে এমসিকিউ এখান থেকে অনেক প্রত্যেকবারই মোটামুটি আসে। ঠিক আছে, তো এমসিকিউগুলোর জন্য এই ধর্মাবলীগুলো পড়া খুবই জরুরি। তাহলে দেখে নিই কী আছে ধর্মাবলীগুলোতে। দেখো, যে কোনো যুগ্মক্রমের বিপ্রতিসম ম্যাট্রিক্সের নির্ণায়ক সর্বদা পূর্ণবর্গ রাশি হয়। এবার বিপ্রতিসম ম্যাট্রিক্স তো তোমরা জানো, বিপ্রতিসম ম্যাট্রিক্স কেমন হয়, এটা দেখো ডিটারমিনেন্টের সাইনে লিখেছি, কিন্তু যদি ম্যাট্রিক্স হতো, বিপ্রতিসম ম্যাট্রিক্সে কী হয়, কর্ণগুলো শূন্য হয়, আর এদিকে যা পদ থাকে এদিকে তার নেগেটিভটা থাকে, মানে এখানে -3 আছে যেহেতু এখানে +3 হবে, এখানে যদি +3 থাকতো এখানে -3 হতো। তার মানে বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হয়, A ট্রান্সপোজ ইকুয়ালস টু -A হয়। ঠিক আছে, তো কি বলেছে, যে কোনো যুগ্মক্রমের বিপ্রতিসম ম্যাট্রিক্সের নির্ণায়ক সর্বদা পূর্ণবর্গ রাশি হয়। যুগ্মক্রম, দেখো এখানে দেখো এটা যুগ্মক্রম না, 2/2টা তো যুগ্মক্রম, তাহলে যুগ্মক্রমের বিপ্রতিসম ম্যাট্রিক্স দেখো এটা আসলো 9 মানে কত, 3² মানে একটা পূর্ণবর্গ রাশি। আবার সেম, আচ্ছা ইংলিশটা পড়ি, এনি ডিটারমিনেন্ট অফ এ স্কিউ সিমেট্রিক, বিপ্রতিসম মানে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স অফ ইভেন অর্ডার ইজ এ পারফেক্ট স্কোয়ার। ঠিক আছে, এরপর যেটা আসছে, যে কোনো অযুগ্ম ক্রমের বিপ্রতিসম ম্যাট্রিক্সের নির্ণায়ক সর্বদা শূন্য হয়। অযুগ্ম ক্রম মানে কত, 3/3, 3 তো একটা অযুগ্ম রাশি, তাহলে 3/3 যখন হবে তার নির্ণায়কটা যখন হবে, দেখো এটা একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স, এদিকে যা আছে এদিকে তার নেগেটিভ, এখানে যেটা আছে এদিকে তার নেগেটিভ, আর কর্ণগুলো সব শূন্য, দেখো এর মানটাও কত আসলো, শূন্য। তাহলে এই দুটো মনে রাখবে, যুগ্মক্রমের বিপ্রতিসম ম্যাট্রিক্সের নির্ণায়ক হয় সর্বদা পূর্ণবর্গ রাশি, আর অযুগ্ম ক্রমের বিপ্রতিসম ম্যাট্রিক্সের নির্ণায়ক হয় সর্বদা শূন্য। ঠিক আছে, ক্র্যামারের সূত্রগুলোতে আমি যে দ্রষ্টব্যগুলো বললাম সেগুলো থেকে এবার কয়েকটা অঙ্ক তোমাদের হোম টাস্ক দিচ্ছি, তোমরা কিন্তু এগুলো করে রাখবে। দেখো, প্রথম প্রশ্ন হলো, দেখাও যে নিচের সমীকরণ 3টির কোনো সমাধান নেই। সমাধান নেই কখন বললাম, যখন ডেল্টা ইকুয়ালস টু 0 হবে এবং অ্যাটলিস্ট ডেল্টা 1 ডেল্টা 2 বা ডেল্টা 3-র মধ্যে একজন নন জিরো হবে। ঠিক আছে, সেটা হলে কি হবে, হলো সমীকরণটি কোনো সমাধান থাকবে না। তাহলে তোমরা টেস্ট করবে এটা নর্মাল ক্র্যামার রুল প্রয়োগ করে। ঠিক আছে, ডেল্টা বার করবে, ডেল্টা 1 বার করবে, ডেল্টা 3 বার করবে, তারপরে সূত্রের সাথে মিলছে কিনা একটু দেখে নেবে। ঠিক আছে,
সেকেন্ডটা কি আছে, দেখাও যে নিচের সমীকরণ তিনটির অসংখ্য সমাধান আছে। অসংখ্য সমাধান কখন, যখন লব আর হর দুটোও শূন্য, তার মানে ডেল্টাও শূন্য, ডেল্টা 1, ডেল্টা 2, ডেল্টা 3 সবাই শূন্য। তাহলে সবাই শূন্য হচ্ছে কিনা এখানে চেক করে নেবে ক্র্যামার রুল প্রয়োগ করে। এটা কিন্তু 7z, ঠিক আছে, ক্র্যামার রুল প্রয়োগ করে সবাই চেক করে নেবে, তাহলেই দেখবে বলে দিতে পারবে ওখান থেকে যে সমীকরণ তিনটির অসংখ্য সমাধান আছে। এই ধরনের কোশ্চেন কিন্তু ক্র্যামার রুল থেকে আসে। তোমাদের ডিটারমিনেন্ট থেকে যদি ভাগ্য ভালো থাকে আর কোশ্চেন যদি ইজি হয় তাহলে ক্র্যামার রুল থেকে কিন্তু অঙ্ক দেবেই, এটুকু ধরে রাখো। এরপর হলো এই অঙ্কগুলো একটু আসে, এগুলো শর্ট কোশ্চেন, ঠিক আছে, তোমরা কিন্তু ভুলে এগুলোকে আবার বড়োভাবে ভেবো না। এটা যেমন 3 কোশ্চেনটা কি দিয়েছে, ল্যামডা এর যে বাস্তব মানের জন্য 2x - y + 2z = 2, x - 2y + z = -4 ও x + y + ল্যামডা z = 4 একমাত্রিক সমীকরণ তিনটির কোনো সমাধান থাকবে না তা নির্ণয় করো। এবার সমাধান থাকবে না কখন, সমাধান থাকবে না যখন ডেল্টা = 0 হয়। ফার্স্ট কেস হলো আমার ডেল্টা = 0, পরেরগুলো এখন ভাবার দরকার নেই, সমাধান থাকবে না, যে অ্যাটলিস্ট ওদের তিনজনের মধ্যে একজনকে নন জিরো হতে হবে। তাহলে আমার ল্যামডার মানটা চেয়েছে, তাহলে আমি ফার্স্টে ডেল্টা বার করি, ঠিক আছে, ডেল্টা বার করলে আমার আসছে হলো -3 ল্যামডা + 3। তাহলে আমার প্রশ্নানুযায়ী কি, ফার্স্ট কেস তো আমার কখনো কোনো সমাধান থাকবে না কখন, যখন হলো ডেল্টা = 0 হবে, ফার্স্ট কেস তো তাই। তাহলে প্রশ্নানুযায়ী কি হবে, ডেল্টা = 0, তাহলে ওখান থেকে আমি পেয়ে যাচ্ছি ল্যামডা = 1। আমার আর বেশি দূরে যেতে হলো না। এগুলো কিন্তু 2 মার্কসের জন্য, ঠিক আছে। এবার দেখো 4-এ যেটা দিয়েছি, কে এর যে সমস্ত বাস্তব মানের জন্য এই সমীকরণ তিনটির অসংখ্য সমাধান আছে তা নির্ণয় করো। এবার মনে করো অসংখ্য সমাধানের ক্ষেত্রে ফার্স্ট কেস কী ছিল, ডেল্টা = 0, তারপরে ছিল কি ডেল্টা 1 = ডেল্টা 2 = ডেল্টা 3 ও শূন্য হবে। তাহলে আমি ডেল্টার মানটা আগে ফার্স্ট বের করি, যেটা আমাকে ফার্স্টে দিয়ে দেবে সেটাকে আমি আগে ফার্স্টে টেস্ট করব। তাহলে ডেল্টা = কত হলো, এই যে আমি বিস্তৃতিগুলো সাজিয়ে নিলাম কোফিশিয়েন্টগুলো বা সহগগুলো নিয়ে, তাহলে দিয়ে চলে আসলো 1 - k², ঠিক আছে, 1 - k²। এবার তাহলে প্রশ্নানুযায়ী কি, প্রশ্নানুযায়ী ডেল্টা = 0, আর তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি k = +-1। এবার একটা জিনিস খেয়াল করবে, বলেছিল যে সমস্ত বাস্তব মানের জন্য। তোমরা কিন্তু আগেরবার সেট তত্ত্বের সময় সমস্ত সংখ্যা তত্ত্বগুলো শিখেছিলে, ঠিক আছে, যে কোনটা সাধারণ সংখ্যা, কোনটা হলো বাস্তব সংখ্যা, কোনগুলো মূলদ, কোনগুলো অমূলদ, কোনগুলো অখণ্ড সংখ্যা। তো এখানে যদি বাস্তব মানের জায়গায় যদি তোমাদের দিয়ে দিত যে কোন স্বাভাবিক মানের জন্য, তাহলে কি আর -1টা নিতে পারতে, তখন কিন্তু শুধু +1 হতো। এই সমস্ত ছোটোখাটো ভুলগুলো কিন্তু খুব খেয়াল করবে। যদি স্বাভাবিক সংখ্যা দিয়ে দিত তাহলে কিন্তু আমি -1টা নিতে পারতাম না, ঠিক আছে। বা যদি ধরো কোনো মূলদ মান দিত, মূলদের মধ্যে 1টা পড়ে, তাই না, মূলদের মধ্যে তো +1 -1 সবই পড়ে, তাহলে চলতো, ঠিক আছে। বাস্তব সংখ্যা মানে তো সবাই, সেই যেটা বলেছিলাম যে বাস্তব সংখ্যার মধ্যে সবাই পড়ে যায়, মূলদও পড়ে অমূলদও পড়ে, তাহলে ঠিক আছে। কিন্তু যদি তোমাদের স্বাভাবিক সংখ্যা বলে দিত তাহলে কিন্তু -1টা নেওয়া যেত না। এই সব ক্ষেত্রে ছোটোখাটো ভুলগুলো কিন্তু খেয়াল করবে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই, আর নেক্সট দিন আমি নির্ণায়ক এবং ম্যাট্রিক্সের থেকে কয়েকটা অঙ্ক বাদ আছে সেগুলো একটু করিয়ে দেবো, আর তারপর শিখবো হলো ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট কী করে নির্ণয় করতে হয়। তো তোমরা ততদিন এই অঙ্কগুলোর প্র্যাকটিস করো, এবং তাহলে আমি পরের ভিডিওতে আমি ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্টটা শেখাবো। তোমরা এই হোমওয়ার্কগুলো করে রেখো, আর কোনো রকম যদি কোনো ডাউট হয় সেগুলো কিন্তু আমাকে জানিও।